প্রাত্যহিকের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। আসা যাক চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি লিখছেন পল্লব ঘোষ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সোনার পাথর বাটির মতো অক্সিমোরন বাস্তব জগতে খুঁজে পাওয়া না গেলেও বাঁধনবিহীন বাঁধন কিন্তু অমিল নয়। ইট কাঠ পাথরের কংক্রিটের জঙ্গলের মধ্যেও খালি চোখে অনেক কিছু চাপা পড়ে যায়। মনের ভেতর থেকে দেখলে তবেই এই আশ্চর্য বন্ধনের দেখা মেলে। বাঁধনবিহীন বাঁধন ঠিক যেন ইলেকট্রিসিটির মতো আছে, কিন্তু দেখা যায় না। পোস্টমাস্টার আর রতনের বেলায় যেমন, এ পৃথিবীতে কে কাহার বলে পোস্টমাস্টার রতনের থেকে দূরে সরে যান বহির্বিশ্বে। মিনি আর কাবুলিওয়ালার বন্ধনহীন সম্পর্ক বিশ্ব সাহিত্যে সে তো এক অনুপম অধ্যায়। বলাই আর তার প্রাণের দোসর শিমুল গাছ, এও এক আশ্চর্য বন্ধন যা ঠিক বলে বোঝানো যায় না। শরৎচন্দ্রের দেওঘরের স্মৃতিতে পাই আমরা এক সারমেয় অতিথির কথা, সেও বা কম কি। একটি তুলসী গাছের কাহিনীতে উদ্বাস্তু ভিন ধর্মাবলম্বী মানুষেরা কিভাবে যেন জড়িয়ে পড়েন একটি তুলসী গাছের সঙ্গে। গাছটিতে কেউ যেন লুকিয়ে লুকিয়ে জল দিয়েছে। এও তো নাম না জানা বাঁধন। আবার আদাব গল্পে অচেনা দুই ধর্মের মানুষ দাঙ্গার গনগনে আগুনের মধ্যেও কিভাবে যেন মানব বন্ধনে জড়িয়ে পড়েন। কেউ কাউকে চেনেন না, জানেন না, না আগে দেখা হয়েছে না পরে হবে কোনো দিন, কিন্তু আত্মরক্ষার মাঝখানেও দুই আত্মা কিভাবে যেন মিলে মিশে যায়। রক্তের বন্ধন ছাপিয়েও কখনো কখনো অনেক গুণ বেড়ে ওঠে প্রেমের বাঁধন। যে বাবা হাত ধরে হাঁটতে শেখান সে বাবাকেই আমরা অগ্রাহ্য করি। যে মা 10 মাস 10 দিন ধরে আগলে রেখে তীব্র প্রসব যন্ত্রণা সহ্য করেন, নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দেন, তাকেই অসহ্য লাগে আমাদের। যখন বাবা মা হয়ে যান সন্তানের চোখে ভিলেন, আর প্রাচীন সন্তান ঠেলে ফেলে দেয় তাদের আস্থা কুঁড়ে। আবার সেই আস্থা কুঁড়ের সারমীয়দের দেখভাল করা, তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা, রোগ ভোগ হলে সেই ঘিয়ে ভাজা প্রাণীটিকে পরম যত্নে সেবা শুশ্রূষা করা, এদের কেউ গাড়ি চাপা পড়ে বা এমনি মারা গেলেও তাকে সমাধিস্থ করা, এসব থ্যাঙ্কলেস জবের জন্য একদল দামাল ছেলে মেয়ে ছুটে বেড়াচ্ছে সর্বদা। এও তো সেই বাঁধনবিহীন বাঁধন, যা চোখে দেখা যায় না কিন্তু আছে। পল্লব ঘোষ, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখলেন। সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। ওগো বন্ধু প্রাত্যহিকে, বাঁধন সে তো মায়ের সঙ্গে সন্তানের নারীর টান, কিন্তু যে বাঁধনে পরিচয়হীন নাম না জানা কোনো অজানা পরিচিতকে সমাজের বাঁধনে আপন করে নিতে হয়, সেই বাঁধনহীন বাঁধনই অন্তরের অন্তঃস্থলকে ভালোবাসার সুতোয় বেঁধে তোলে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। নিঃশ্বাসে প্রশ্বাসে হৃদয়ের আত্মিক টানে একে অপরের পরম আত্মীয় হয়ে ওঠে। দুটি মন মিলেমিশে একাকার হয়ে যায়। আবার কোনো এক টানেই, বাঁধনহীন বাঁধনেই অলোকানন্দার মন ছুটে যায় ফুলের ওই জলসায়। ওদের যত বায়না, যত কষ্ট, অভিযোগ, সবই যে ওর নিজের। কাউকে অজোর ধারায় ভিজিয়ে দেয়, কাউকে আবার দুহাত দিয়ে পরম স্নেহে মাটির বাঁধনে আঁকড়ে ধরে। কেউ আবার মাথা দুলিয়ে তার রঙিন শোভায় অলকানন্দাকে ছুঁতে চায়।
অলকানন্দা তার রঙিন ঠোঁটের ছোঁয়ায় চুম্বন এঁকে দেয় ওদের চিবুকে। ঘন পাতার ঝোপে চোখ মেলে লাল গোলাপি শাড়ির সাজে পিটুনিয়া। শেফালি যেন গায়ে হলুদ মেখে কোণে বউ সেজে হাজির। ও অবাক হয়ে দেখে আর ভাবে, এরা কোথায় ছিল? কেমন করেই বা অলকানন্দার মনে জায়গা করে নিল? এ কোন বাঁধন যার টান এত গভীর? এ কোন বাঁধনে অলকানন্দা পাগল পাড়া হয়ে ছুটে চলে ছাদের পানে, যেখানে খোলা আকাশের মেঘের ভেলায় অলকানন্দা ভেসে যায়, হারিয়ে যেতে চায়। তার মন অচিন পাখি হয়ে উড়ে যায় এক আকাশ ভরা ভালোবাসার খোঁজে। ভরা থাক এ ভালোবাসা, যে বাঁধনহীন বাঁধন মনে জাগিয়ে তোলে আশা। একই সূত্রে বাঁধা থাক সকলের জীবন। সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। বীরভূমের চিঠি পড়ব। সুপ্রতিম প্রামাণিক, আমোদপুর, বীরভূম থেকে লিখছেন, বিনি সুতোর পরম বাঁধনে বাঁধা আছে যে সৃষ্টি সুখের নিশ্চিত ঠিকানা, তারই ছায়াবিধি তলে রয়েছে আমার একান্ত ভালোবাসার ঠিকানা। মনের মর্মস্থলে প্রতি মুহূর্তে তার উপস্থিতি ধরা দেয় অনাবিল মুক্ত হাওয়ার স্রোতে। জানো বন্ধু প্রাত্যহিকী, তোমারই পক্ষের বিষয়ে ব্যক্তিগত উপলব্ধির পরত খুলতে গিয়ে মনে এলো বিশ্বকবির কালজয়ী একটি লেখনীর কথা। ভূপতির অন্তঃপুরে একটি শখের বাগান নিমিত্ত অমল ও চারুলতার কল্পনার রং ব্যক্ত হয়েছিল উভয়ের সৃষ্টিমুখর শব্দ বিস্তারে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটিতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আর একটি ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। উৎসাহী চারু এরপরে যোগ করে তার নীল পদ্মের একান্ত ইচ্ছের কথা। রবি ঠাকুরের নষ্ট নীরে অনিন্দ সুন্দরী বাগানের বাস্তবায়ন হয়ে ওঠেনি কাহিনীর অনিবার্য দিক পরিবর্তনেই। কিন্তু জানো প্রাত্যহিকী, আমার প্রতিটি স্বপ্নবিন্দু দিয়ে সাজানো বাগানে বাস্তবিকই আছে স্নেহ সুশীতল মায়াবন্ধন, রঙের প্লাবন, আনন্দের জোয়ার। নববর্ষার বর্ষধারা পাতে আজ প্রতি পাতায় আনন্দের শিহরণ, রঙের প্লাবন। উন্মুক্ত এই বাগানেই নিত্য বসে কচি কাঁচার মিলন মেলা। আমার শিশুকন্যার সঙ্গী হয়ে পড়শি খুদের দল এখানে খুঁজে পায় তাদের একান্ত ভুবনখানি। পূবের বারান্দা থেকে আমি উপভোগ করি ওদের হৈ হুল্লোড়, সুরে বেসুরে গানের ছন্দ বিস্তার। রক্তকাঞ্চন, বকুল, পলাশ, শিউলি, কুন্দ, করবীর প্রতিপত্র পুট যখন ওদের চঞ্চলতা স্পর্শে দোল খায়, তখন মানবিক বন্ধনের এক অনুভূতিও যে এসে গাঁথা পড়ে স্বজন সুখের বৃত্তে। নাম না জানা পাখির কলতান থেকে বাতাসে মর্মর ধ্বনি, সব কিছু যেন উজাড় করে ভরে তুলেছে আনন্দ সঙ্গী আমার এ শখের বাগান। অপাপবিদ্ধ শিশুদের অবাধ আগমনে মুখরিত এই বাগানে আজ যেন বেজে উঠেছে তাদের সে গান। আয় আমাদের অঙ্গনে। প্রামাণিক, আমোদপুর, বীরভূম থেকে লিখলেন এ চিঠি। এবারের চিঠিতে
লিখছেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবাড়িয়া, নদিয়া থেকে। মা, তাহলে তুমি নিশ্চিন্তপুরে যাবেই? চায় চুমুক দিয়ে মায়ের পানি চেয়ে অনিমেষ বলল, সেখানে ওই চালা ঘরটুকু ছাড়া আর কি আছে বলো তো? তাছাড়া এখানে তো তোমার কোনো অসুবিধে হচ্ছে না। এখানে আমি আছি, তোমার বৌমা নাতি সবাই এখানে। মহামায়া দেবী চোখ আঁচলে মুছে বললেন, টুবাই সোনাকে তো পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়। তুই বৌমা সকালে বেরিয়ে সেই রাত 9টা-10টায় ফিরিস। আমার এই ফ্ল্যাট বাড়িতে একা দম বন্ধ হয়ে আসে রে খোকা। তোর বাবার শেষ কাজ সম্পন্ন হওয়ার পর তুই আমায় এখানে যেদিন নিয়ে এলি, সেও তো প্রায় 3-4 মাস হয়ে গেল। তখন তুই আমায় বলেছিলি, দেখো মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যে ও বাড়ির কথা একটুও ভুলতে পারি না রে খোকা। আর তাছাড়া আমি প্রায় প্রতি রাতেই ওই নিশ্চিন্তপুরের বাড়ির স্বপ্ন দেখি। জানিস খোকা, সেদিন স্বপ্নে দেখলাম গৌরীকে তোর মালতী কাকিমা খাবার দিচ্ছে, কিন্তু সে একটুও খাবার মুখে তুলছে না। ও যেন ঘন্টি নাড়িয়ে আমাকে খুঁজছে। কত রোগা হয়ে গেছে গৌরী, ওর 2 চোখ দিয়ে কেবলই জল পড়ছে। আর আমার শশা মাচায় কত শশার ফুল জ্বালিয়ে এসেছে। আর পুকুর পাড়ে মস্ত তাল গাছটায় ধপ ধপ করে তাল পড়ছে। দক্ষিণের নিম গাছে সেই নাম না জানা পাখিটা আমার গলা না পেয়ে এক সুরে ডেকেই চলেছে, টুইটি টুইটি টুইটি। তাই বলি খোকা, তোরা তো এখানে দিব্যি ভালোই আছিস। আমায় আমার নিশ্চিন্তপুরের বাড়িতে রেখে আয় বাবা, রেখে আয়। মা, সামান্য গরু আর গুটি কয়েক গাছ আর ওই ভাঙা চালা ঘর, তারই জন্য তুমি এই এত সুন্দর ফ্ল্যাট বাড়ি ছেড়ে আমাদের ছেড়ে চলে যাবে? ওদের সঙ্গে তোমার কিসের বাঁধন মা? ওদের সঙ্গে আমার যে কি বাঁধন সে আমি জানি না। তবে এটুকু জানি, ওই বাড়িতে প্রথম যেদিন নতুন বউ হয়ে লাল টুকটুকে বেনারসি পরে তুলসী তলায় প্রণাম করেছিলাম, আর সেদিন সেই তুলসী তলাতেই তোর বাবাকে শেষের দিনে কৃষ্ণ নাম শুনিয়েছিলাম। আমি যতদিন বাঁচব ততদিন ওই তুলসী তলাতেই সন্ধ্যা প্রদীপ জ্বালব রে খোকা। আর আমার শেষের দিনে আমাকেও ওই তুলসী তলায় যেন রাখিস বাবা। তুই আমায় আজই নিয়ে চল। তারপরের দিনেই ট্রেনে করে অনিমেষ তার মাকে নিয়ে চলে এলেন নিশ্চিন্তপুরের বাড়ি। মহামায়া দেবী বাড়ির উঠোনে এসে হাঁক দিলেন, কই গো মালতী, আমার গৌরী কোথায়? মালতী একগাল হেসে বলল, দিদি এসেছো তাহলে, ওই যে তোমার গৌরী। মহামায়া দেবীর গলা শুনে গৌরী ঘন্টি নাড়তে নাড়তে মহামায়া দেবীর সারা গা চেটে দেয়। নিম গাছের আলতো বাতাস এসে তুলসী গাছটা যেন দুলে দুলে ওঠে। দূর থেকে সেই অজানা পাখিটা ডেকে ওঠে, টুইটি টুইটি টুইটি। মহামায়া দেবী সন্ধ্যা প্রদীপ জেলে দেন তুলসী তলায়। শঙ্খধ্বনি ছড়িয়ে পড়ে চারিধারে।
রাজু দাস বৈরাগ্য এক অদ্ভুত মায়ার বাঁধনের কথা শোনালেন করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে। পূর্ববারে গৌতম চট্টোপাধ্যায়ের চিঠি হাতিয়ারা কলকাতা থেকে লিখছেন আপনি এ চিঠি। 60 ছুঁইছি বয়স আমার, নিয়মিত রেডিও শোনার সূত্রপাত সেই বয়সে, অর্থাৎ রেডিওর নিয়মিত শ্রোতৃমণ্ডলীতে আমি নিতান্তই অর্পাচীন। বছর দুয়েক শোনার পর প্রাত্যহিকীতে চিঠি লেখা, তারপর সেই যে 60 ছুঁই বয়সে শোনাটা শুরু হলো, আর তারপর এই মোটামুটি 1.5 দশক কাল আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে চিঠি ও অনুগল্প লেখা। এই সূত্রেই বিভিন্ন অঞ্চলের এক বিপুল সংখ্যক বাংলাভাষীর সঙ্গে এক আশ্চর্য আত্মীয়তার বন্ধন। বয়সের কারণেই আমি অধিকাংশের দাদা, কারো কারো কাকু বা জেঠু, অল্প কিছু বন্ধুস্থানীয়, আরও অল্প বয়োজ্যেষ্ঠ। এদের অনেকের সঙ্গে আজও দৃষ্টি বিনিময় হয়নি, অথচ জীবনের অপরাহ্ন বেলায় প্রাপ্ত এই স্বজনদের সংখ্যা গোধূলি বেলায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। পাকে পাকে সে বাঁধন বেড়েই চলেছে। আমাদের নেই কোনো রক্তের সম্বন্ধ বা কোনো বৈবাহিক সম্পর্ক, নেই প্রতিবেশীর প্রাত্যহিক দেখাশোনা বা পেশাগত সখ্য। আমরা কেউ কারো দৈনন্দিন জীবনে যুক্ত নই, অথচ ফোন কল ও সমাজ মাধ্যমে একে অপরের খবর আদান প্রদান করি, লেখার ভালো মন্দ আলোচনা করি এবং অবশ্যই আকাশবাণীর দোষ ত্রুটি নিয়ে গড়গড় করি। যখন পতনের শব্দ পাই তখন বাঁধনটা বিশেষ করে টের পাই। যে গেল তার যাওয়াটা মিথ্যে করে দিই এই ভাবনায় দৃষ্টির আড়ালে কোথাও আয়েশ করে বসে সেও আমাদের সঙ্গে আকাশবাণীর অনুষ্ঠান শুনছে। গত 22 মার্চ শেষ খেয়ায় পাড়ি দিলেন কনিষ্ঠ এক বেতার বন্ধু। কৌতুকের সুরে তিনি বলতেন, আমরা তার কাটার দল, বাঁধা আছি বেতারের বন্ধনে। আমাদের সেই বন্ধনের মূল কেন্দ্র যে আকাশবাণী, সে তো অস্বীকার করার উপায় নেই। সকালবেলায় যখন সেই সিগনেচার টিউন বাজে, যা কত সিনেমা থিয়েটারে বেজেছে একটি নতুন সকালের আবির্ভাব বোঝাতে, তখন সেই টিউনের জালে জড়িয়ে আমাদের দিন শুরু হয়। অতএব আমাদের এই বাঁধনবিহীন বাঁধন যজ্ঞের ঋত্বিক আকাশবাণীর কুশল প্রার্থনা করে ইতি টানি। গৌতম চট্টোপাধ্যায়, হাতিয়ারা, কলকাতা থেকে। নির্মলেশ পাণ্ডা চিঠি লিখছেন রাজবলহাট, হুগলি থেকে। বাঁধনের গ্রন্থি দিয়ে যে বন্ধন, তা বাইরে থেকে দেখা গেলেও মানুষ লোকের বাঁধনহীন বন্ধন কিন্তু বেশি জোরালো ও শক্তিশালী। ঠিক এই রকম এক বাঁধনহীন বাঁধনে আমি বাঁধা পড়েছি আমার অত্যন্ত প্রিয় বসতবাটির সঙ্গে। পৈতৃক ছোট্ট কুটিরের সংস্কার সাধন করে আমার যে সুখের নীড় আমি গড়ে তুলেছি, সেখানে আমি, আমার স্ত্রী, কন্যা, একটি পোষ্য সারমেয়র বাস। আপন মনের মাধুরী মিশাইয়ে যে গৃহ আমি গড়ে তুলেছি, তার সঙ্গে আমার অচ্ছেদ্য বন্ধন সুদৃঢ় হয়েছে দিনে দিনে। অনেক কষ্ট পরিশ্রম সহ্য করে প্রতিদিন শহরে গিয়ে দীর্ঘ 36 বছর চাকুরি জীবন অতিবাহিত করলেও একদিনের জন্যও আমার প্রিয়ার সঙ্গে বিচ্ছেদ কল্পনাও করতে পারিনি। অবসরের পরেও সে আমার অবিচ্ছেদ্য সঙ্গিনী। ফুল ফলের গাছ শোভিত আমার সেই ক্ষুদ্র নীড় আমার প্রিয়ার সঙ্গে বিচ্ছেদ কল্পনাও করতে পারি না। অবসরের পরেও সে আমার অবিচ্ছেদ্য সঙ্গিনী। ফুল ফলের গাছ শোভিত আমার সে ক্ষুদ্র নীড় আমার প্রিয়া, আমার প্রাণের আরাম, আমার কাল যাপনের এক বিশ্বস্ত বন্ধু।
আমার মনে হয় একমাত্র মৃত্যুই পারে এই বাঁধনবিহীন বাঁধনকে ছিন্ন করতে। নির্মলেশ পান্ডা, রাজবলহাট, হুগলি থেকে।